আজ 19শে জুলাই বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক, তার আরো অনেক পরিচয় আছে, হুমায়ুন আহমেদ। আজ তার প্রয়াণ দিবস। তার প্রয়াণ দিবসে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা সবাই তাকে খুব মিস করি। এখনো যখন প্রতি বছর বইমেলায় তার নতুন বই না আসে, আমরা খুব মিস করি। তিনি আমাদের অনেক চমৎকার কিছু কাজ উপহার দিয়েছেন, যেগুলো আমরা সবসময় মাথায় করে রাখবো তার সাহিত্যকর্ম হিসেবে। যাই হোক, আজকে আমরা শুরু করছি লেখক হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক একটি বই, কাঠ পেন্সিল। তিনি আত্মজীবনীমূলক অনেকগুলো বই লিখেছেন, খুব হালকা মেজাজের লেখা। তিনি তার জীবনের স্মৃতি সেখানে বর্ণনা করেছেন। খুবই তার স্বাভাবিক যে চিরাচরিত স্বভাব, রসিকতা করে তিনি তার জীবনের বিভিন্ন ঘটনা খুব হালকা ভাষায় লিখেছেন। তার প্রথম বইটি ছিল বল পয়েন্ট। আমরা বল পয়েন্ট গল্পকথন বাই কল্লোল চ্যানেলে পড়ে শুনিয়েছি। আপনারা যদি না শুনে থাকেন, আপনারা শুনে নিতে পারেন। এটাকে উনি আসলে 3টা বইয়ের একটি সিরিজ বলেছেন। প্রথমটা হচ্ছে বল পয়েন্ট, দ্বিতীয় বই হচ্ছে কাঠ পেন্সিল এবং তৃতীয় বই ফাউন্টেন পেন। লেখক বলেছেন বল পয়েন্ট এবং কাঠ পেন্সিল সহজিয়া ভাষায় লেখা, কিন্তু ফাউন্টেন পেন একটু কঠিনিয়া ভাষায়। যাই হোক, শুরু করছি হুমায়ুন আহমেদের কাঠ পেন্সিল প্রথম পর্ব। নিষেধনামা। বল পয়েন্ট নামে আমি ব্যক্তিগত কিছু লেখা লিখেছি, বই আকারে বেরো হয়েছে। আনন্দ, দুঃখ এবং বঞ্চনার আরো কিছু গল্প আমার ঝুলিতে আছে। মাঝে মধ্যে লিখতে ইচ্ছে করে। কাঠ পেন্সিল নাম দিলাম কারণ এই লেখাগুলি ইরেজার দিয়ে মুছে ফেললে সাহিত্যের কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবার সম্ভাবনা আছে। পুত্র নিষাদকে দিয়ে শুরু করি। বইমেলা 2009 শেষ হয়েছে। প্রকাশকরা লেখকদের প্রাপ্য কপি দিয়ে গেছেন। বন্ধু বান্ধবদের বিলিয়েও ঘর ভর্তি বই। পুত্র নিষাদ প্রতিটি বইয়ের ফ্ল্যাপ খোলে, তার বাবার ছবি বের করে এবং এইটা আমার বাবা বলে বিকট চিৎকার দেয়। তার এই চিৎকার আমার কানে মধু বর্ষণ করে। 2 বছর বয়সে হঠাৎ এক দুপুরে সে সমালোচকের কঠিন ভূমিকা অবতীর্ণ হলো। আমাকে এসে বলল, বাবা বই ছিড়ব। আমাকে বলার উদ্দেশ্য হচ্ছে আমি কখনো না বলবো না। তার অনেক কর্মকাণ্ডে তার মা নিষেধাজ্ঞা জারি করে, আমি করি না, করুক না যা ইচ্ছা। আমি বললাম, ঠিক আছে বাবা, বই ছেড়ো। সে কয়েকটা বই ছিড়ল এবং বুঝতে পারল বই ছেঁড়া খবরের কাগজ ছেঁড়ার মতো এত সহজ না। তখন সে বলল, বাবা তোমার বইয়ের উপর আমি পিছু করব। আমার কঠিন সমালোচকদের মুখে এবার নিশ্চয়ই হাসি ফুটেছে। তার আত্মতৃপ্তি নিয়ে বলছেন, পিশাব করার মতোই জিনিস, আরো আগেই পিশাব করা উচিত ছিল, দেরি হয়ে গেছে। যাই হোক, আমি আমার বইয়ের স্তূপের উপর পুত্রকে দাঁড় করিয়ে দিলাম। সে হাসি মুখে পেশাব করল। এখন আমার বন্ধু বান্ধবরা বই নিতে এলে প্রথমেই বলেন, পেশাব ছাড়া কোনো বই আছে? থাকলে দিন। 10 বছর বয়সের নিচে শিশুদের প্রতি আমার অন্য এক ধরনের মমতা আছে। তারা তাদের ভুবনে আনন্দ নিয়ে বাস করে। তাদের সঙ্গে গল্প করলে তাদের অদ্ভুত ভুবনের কিছুটা আঁচ পাই। তারা বিচিত্র ধরনের খেলা খেলে, সেই খেলায় অংশ নেওয়াও আনন্দের ব্যাপার। পুত্র নিষাদের বর্তমান খেলা হলো, সে তার নিজের ছোট্ট একটা প্লাস্টিকের মগ নিয়ে এসে বলবে, বাবা এটা গরম চা, খুব গরম, খাও। আমি খুব গরম চা খাওয়ার অভিনয় করলাম। তারপর সে নিয়ে এলো ঠান্ডা চা। আমি ঠান্ডা চা খাওয়ার অভিনয় করলাম। তারপর চলে এলো ঝাল চা। আমাকে ঝাল চা খেয়ে কিছুক্ষণ উহ আহ করতে হলো। তখন হঠাৎ খেয়াল হলো, বারবার যে সে মগে করে পানি আনছে, কোত্থেকে আনছে? বোতল থেকে সে তো পানি ঢালতে পারে না। আমি বললাম, বাবা পানি কোত্থেকে আনছো? সে বলল, বাথরুম থেকে। আমি বললাম, কি সর্বনাশ, বাবা তুমি কি কমর থেকে পানি আনছো, যেখানে তুমি হাগু করো সেখান থেকে? সে বলল, হ্যাঁ। আমি কমোডের 3 মগ পানি খেয়েছি। আমার একটাই সান্ত্বনা, আমার কিছু বন্ধু বান্ধব নিষাদের সঙ্গে চা খাওয়ার খেলা খেলেছে। তারা চায়ের উৎস জানে না। এই জন্যই কবি বলেছেন, ইগনোরেন্স ইজ ব্লিস। আমি আগেই বলেছি, 10 বছর নিচের বয়সী শিশুদের আমি অত্যন্ত পছন্দ করি। 10 বছর পার হলেই অফ লিমিট। যাদের বয়স 10-এর চেয়ে বেশি, তাদের ঠিক চিনতে পারি না। নিষাদের 10 হতে এখন 8 বছর বাকি। আমি ঠিক করেছি, আমার অন্য বাচ্চাদের আমি যেভাবে আনন্দ দিয়েছি তাকেও সেভাবে দেব। আমার অন্য বাচ্চারা ভাই বোনদের মধ্যে বড় হয়েছে, সে বড় হচ্ছে একা। কাজে আমি একদিন ঘোড়া সেজে বললাম, বাবা পিঠে ওঠো,
আমি তোমাকে নিয়ে ঘুরব। নিষাদ বলল, ঘোড়ায় উঠব না, তুমি ফেলে দেবে। আমি ফেলবো না, আমি অত্যন্ত শান্ত ঘোড়া, প্রায় গাধা টাইপ। পুত্র ঘোড়ায় চড়ল, তাকে নিয়ে হামা দিয়ে এগুচ্ছি। পুত্রের মাতা বলল, কি হচ্ছে? আমি বললাম, ঘোড়া হয়েছি, পৃথিবীতে বৃদ্ধ ঘোড়াও কিন্তু আছে। সে বলল, তুমি একজন লেখক মানুষ, ঘোড়া হয়ে ঘুরছো, দেখতে কেমন জানি লাগছে। আমি বললাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার সেজে তার নাতি হাসান হোসেনকে পিঠে নিয়ে ঘুরতেন। আমি তো কোন ছাড়। লেখকদের গ্র্যান্ডমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর তার নাতনিদের পিঠে চড়িয়ে ঘুরতেন। ঘোড়ার প্রতি তার বিশেষ দুর্বলতা ছিল। ঘোড়াকে নিয়ে তার বিখ্যাত সব কবিতা আছে। ঘোড়া নিয়ে তিনি কখন কবিতা লিখলেন? আমি কবিতা আবৃত্তি করলাম। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। অশ্বারোহীর মা ক্যামেরা নিয়ে এলো। তার একটা ডিজিটাল ক্যামেরা আছে। এই ক্যামেরায় 1 লক্ষ ছবি তোলা হয়েছে, যার সবই পুত্র নিষাদের। বললাম, একটা ছবি মানবজমিন কাগজে পাঠিয়ে দাও। ওরা অনেকদিন আমাকে নিয়ে কিছু লিখতে পারছে না, লেখার সুযোগ করে দাও। ক্যাপশন হবে, হুমায়ুন আহমেদ এখন ঘোড়া। মাটি কাটা ছাড়া এই জগতে দ্বিতীয় কঠিন কাজ হচ্ছে শিশুদের ঘুম পাড়ানো। ঘুম পাড়ানি গান গেয়ে যিনি শিশুদের ঘুম পাড়াতে চেষ্টা করেন, প্রায় দেখা যায় গানের সুরে তিনি ঘুমিয়ে পড়েন, শিশু জেগে থাকে। নিষাদকে ঘুম পাড়ানোর কঠিন কাজটি আমাকে প্রায়ই পালন করতে হয়। আমি গল্প বলেই চেষ্টাটা করি। গল্প শুনবে বাবা? শুনবো। রাজার গল্প? না। রানীদের গল্প? শেখ হাসিনা খালেদা? না। ভূত প্রেত রাক্ষস খোকস? না। তাহলে কিসের গল্প শুনবে? এসির গল্প। এসি নামক যন্ত্রটি তার মাথায় কিভাবে ঢুকে গেছে আমি জানি না। একটা কারণ হতে পারে, গরমে যখন কষ্ট পায় তখন এসির ঠান্ডা বাতাসে আরাম পায়। দ্বিতীয় কারণ, চার কোন একটা বড় বোতাম টিপলে হিম হাওয়া দেয়, এই রহস্য। যাই হোক, আমি এসির গল্প বলার প্রস্তুতি নিলাম। গল্প বানানো তো আমার জন্য তেমন কঠিন না, 40 বছরের অভ্যাস। কিন্তু পড়লাম মহা বিপদে। এসি নিয়ে কি গল্প ফাঁদবো? বাবা এসি, মা এসি এবং তাদের শিশু সন্তান এসির মানবিক গল্প? সেটা তো বিশ্বাসযোগ্য হবে না। যে কোনো গল্পকে বিশ্বাসযোগ্য হতে হবে। আমি শুরু করলাম, এক দেশে ছিল এক এসি। নিষাদ বলল, আর ছিল একটা এসির রিমোট। বললাম, গল্পের মাঝখানে কথা বলবে না বাবা, গল্পের মাঝখানে কথা বললে গল্প বন্ধ হয়ে যায়। একদিন কি হলো শোনো। এসিটা বলল, মানুষকে ঠান্ডা বাতাস দিতে আমার খুব কষ্ট হয়, আমার শরীর গরম হয়ে যায়, তখন জ্বর আসে। আমি সারা রাত মানুষকে ঠান্ডা বাতাস দিই, আর সারা রাত আমার গা এত গরম হয়ে থাকে, এত জ্বর আসে। হঠাৎ তাকিয়ে দেখি এসির প্রতি মমতায় আমার পুত্রের ঠোঁট ভারী হয়ে এসেছে। সে বলল, বাবা এসি বন্ধ করে দাও, আমার ঠান্ডা লাগবে না। এই ঘটনা আমি কিভাবে দেখব? গল্প সৃষ্টির ক্ষমতা হিসেবে, নাকি 2 বছর বয়সী শিশুর বিশুদ্ধ আবেগ হিসেবে? লেখক হিসেবে আত্মশ্লাঘ অনুভব করার জন্য আমি প্রথমটা নিলাম। আমার বড় পুত্র নুহাসের কাছ থেকেও আমি আত্মশ্লাঘ অনুভব করার মতো উপকরণ একবার পেয়েছিলাম। তার বয়স তখন 12। সে আমাকে বলল, বাবা আমি তোমার কোনো বই যখন পড়ি তখন বাথরুমে বসে পড়ি। আমি বললাম, বাথরুমে বসে পড়তে হবে কেন বাবা? তোমার বই পড়তে গেলে কিছুক্ষণ পরপর চোখে পানি আসে, সবার সামনে কাঁদতে ভালো লাগে না, এই জন্য বাথরুমের দরজা বন্ধ করে পড়ি। পুত্র নিষাদের কাছে ফিরে যাই। তার গল্প দিয়ে নিষাদ নামার ইতি টানি। নিষাদ খুব গান ভক্ত। তার অতিরিক্ত সঙ্গীত প্রীতি আমার মধ্যে সামান্য হলেও টেনশন তৈরি করে, কারণ গানের প্রতি অস্বাভাবিক দুর্বলতা অটিস্টিক শিশুদের মধ্যে দেখা যায়। নিষাদের গান পাগল হবার অনেকগুলো কারণ অবশ্যই আছে। তার মা শাওন গায়িকা, তার নানি তহুরা আলীও বেতার এবং টিভির তালিকাভুক্ত একজন সঙ্গীত শিল্পী। তার বড় মা শাওনের নানি যেন একজন গায়িকা। নিষাদের বাবা গায়ক না, গলায় কোনো সুর নেই, কিন্তু গান পাগল। তার দাদার গলাতেও সুর ছিল না, তিনিও ছিলেন গানের মহাপাগল। তার বড় দাদা, আমার দাদা, মওলানা মানুষ ছিলেন। বাড়িতে গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তিনি একদিন আমার ছোট বোন শেফুর গাওয়া
তোরা দেখে যে আমি না মায়ের কোলে, গান শুনে মুগ্ধ হয়ে ঘোষণা করলেন, বাড়িতে ইসলামী গান চলতে পারে। শেফুকে পরপর 3 বার এক বৈঠকে গান শোনাতে হলো এবং দাদাজান কয়েকবার আহা আহা করলেন। নিশাত যেহেতু এই ঘরানার, গানের প্রতি তার মমতা হওয়াটাই স্বাভাবিক। মায়ের সব গান এবং মনপুরা ছবির সব গান তার মুখস্থ। এক দুপুরের কথা, লেখার টেবিলে বসেছি, মাতাল হাওয়া উপন্যাস লিখছি। জটিল অংশে আছি। এই অবস্থায় হাতি দিয়ে টেনেও টেবিল থেকে আমাকে নড়ানো সম্ভব না। পুত্র নিশাদ এসে তার কোমল হাতে আমাকে ধরে বলল, বাবা আসো। আমি বললাম, কোথায় যাব? ছাদে, ঝড় হবে, তুমি ঝড় দেখবে। আমি ঝড় দেখতে গেলাম। বৈশাখ মাসের দুপুরে হঠাৎ করেই মেঘে মেঘে অন্ধকার। আকাশে এমন ঘন কালো মেঘ দেখেই রামকৃষ্ণ পরমহংসের প্রথম ভাব সমাধি হয়েছিল। আমি মুগ্ধ হয়ে আকাশে ঘন কালো মেঘ দেখছি। হঠাৎ বাতাসের সঙ্গে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করল। আর তখন আমাকে ভয়ঙ্করভাবে চমকে দিয়ে পুত্র নিশাত গাইল, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই গানটি তার মা গেয়েছে। 9 নম্বর বিপদ সংকেত ছবিতেও ব্যবহার করেছি। ছবিতে তানিয়া প্রচন্ড ঝড় বাদলায় নাচতে নাচতে গানটি করেছিল। এই গান পুত্র নিশাত মুখস্থ করে রাখবে, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক ব্যাপার হলো গানটা ঝড় বাদলায় গীত হতে হবে এই বোধ। রবীন্দ্রনাথ ঠাকুর 100 বর্ষ পরে তার রচনা পঠিত হবে কিনা তা নিয়ে সংশয় ছিলেন। 100 বছরেরও পরে 2 বছরের একটি শিশু তার গান করবে, এটি কি কখনো ভেবেছিলেন? আমার হঠাৎ মনে হলো রবীন্দ্রনাথ এই দৃশ্যটি দেখছেন এবং নিজের কবিতা থেকেই বলেছেন, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব। রান্নাবান্না। রান্নার সঙ্গে সবসময় বান্না যুক্ত হয় কেন? খেলাধুলার তা অর্থ করা যায়। খেলার সময় ধুলা উড়ে বলেই খেলাধুলা। খাবারের সঙ্গে যুক্ত হয় দাবার, খাবার দাবার। দাবার আবার কি? দাবারের একটা অর্থ আমি করেছি। তেমন সুবিধার খাবার যেটা না, সেটাই দাবার। কোথাও দাওয়াতে গেলে সচরাচর যাওয়া হয় না, তারপরে হঠাৎ টেবিলে প্রচুর খাবার দেওয়া হয়। সেখান থেকে আমি খাবারগুলি আলাদা করি, দাবারের কাছেও যাই না। 7 পদ রান্না হলে 5 পদই যে দাবার হবে, এটা কিন্তু নিপাতনে সিদ্ধ। যাই হোক, রান্না বান্নায় ফিরে যাই। চৈত্র মাসের এক দুপুরে খেতে বসেছি। টেবিলে খাবার সাজানো। ছোট নিঃশ্বাস ফেললাম। প্রতিটি আইটেম দেখাচ্ছে রোগীর পথ্যের মতো। পানি পানি ঝোলে ধবধবে সাদা শিং মাছের টুকরা, সঙ্গে সবজি হলো কাঁচকলা। যে মেয়েটি রান্না করে তাকে ডেকে শাওন বলল, তোমাদের স্যার তরকারিতে লাল রং পছন্দ করে, তেল মশলা ছাড়া খান না। শাওনের বক্তৃতার ফল রাতে ফলল। খেতে বসে দেখি রঙের হোলি উৎসব। করলা ভাজির রঙও টকটকে লাল। দুপুরে ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলেছিলাম। রাতে বড় নিঃশ্বাস ফেলে বললাম, আমি রান্নার একটা বই লিখব। অন্নপ্রকাশের মাঝার এই কথা শুনে আহ্লাদিত হলো এবং সিরিয়াস মুখ করে বলল, বইয়ের নামটা বলুন, আমি ধ্রুবকে কভার করতে বলে দিই, কাজে গিয়ে রাখি। আজকাল টিভি খুললেই রান্না এবং টকশোর অনুষ্ঠান। দুটো অনুষ্ঠানের মধ্যে একটা মিলও আছে। রান্নার অনুষ্ঠান থেকে কেউ রান্না শিখতে পারছে না, টকশোর অনুষ্ঠান থেকেও কেউ কিছু শিখছে না। সেলিব্রিটি রান্না নামে আরেকটা বস্তু বের হয়েছে। গায়ক গায়িকা, চিত্রশিল্পী, নায়ক নায়িকারা অনুষ্ঠানে নতুন নতুন রান্না শেখাচ্ছেন। অনুষ্ঠানের উপস্থাপিকা সব তৈরি করে রাখছেন, সেলিব্রিটিরা হাসি মুখে চামচ নাড়ছেন। শাওন গায়িকা এবং অভিনেত্রী হিসেবে এক রান্নার অনুষ্ঠানে গেল। কড়াইয়ের খুন্তি নাড়তে নাড়তে তাকে 4 লাইন গানও করতে হলো। আমার ভাঙা ঘরের ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে, অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে, হাত বাড়াইয়া ডাকে। খুন্তি কড়াই এবং রংধনু কোপ্তা, শাওনের রান্না করা খাদ্যদ্রব্যটির এটাই নাম। তার সঙ্গে অবাক জ্যোৎস্নার সম্পর্ক ঠিক বুঝলাম না। অনেকক্ষণ হালকা কথাবার্তা বললাম, এখন মাঝারি টাইপ ভারী কথাবার্তা বলি। নোবেল পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক পার্ল এস বাকের সীমাহীন আগ্রহ ছিল রান্না বান্নায়। তিনি রান্নার একটি বইও লিখেছেন। এই বইটির একটা কপি আমার কাছে আছে। কবি সৈয়দ আলী হাসান সাহেবও রান্নার বই লিখেছেন। তার বইয়ের রেসিপি ব্যবহার করে শুধু রসুন দিয়ে আমার বাসায় মুরগি রান্না হয়েছিল। খেতে অসাধারণ হয়েছিল। যদিও বই দেখে রান্না কখনো ভালো হয় না, এই তথ্য নিউটনের সূত্রের মতোই সত্য। বর্তমানে এলজিআইডি মন্ত্রী সৈয়দ আশরাফ সাহেব যখন মন্ত্রী ছিলেন না, তখন এক রাতে আমার বাসায় আড্ডা দিতে এসেছিলেন। আড্ডায় রান্নার প্রসঙ্গ আসতেই তিনি মোটামুটি অভিভূত গলায় বললেন, হুমায়ুন ভাই, শেখ হাসিনা যে কত ভালো রান্না করতে পারেন তা কি আপনি জানেন? আমি বললাম, জানি না, জানার কোনো সুযোগ নেই আমার।
সৈয়দ আশরাফ বললেন, তার রান্না যে শুধু অসাধারণ তা না, অসাধারণের অসাধারণ। বঙ্গবন্ধু কন্যার এই গুণটির কথা মনে হয় কেউই জানেন না, সুযোগ পেয়ে জানিয়ে দিলাম। প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে কিছু নারী মুখ দেখছি। টিভি পর্দায় যখন তাদের দেখি তখন প্রথমেই মনে হয়, আচ্ছা, এই অতি ব্যস্ত মহিলা কি এখন রাঁধেন বা রান্নাবান্না নামক ব্যাপারটা জানেন? তাদের প্রিয়জনরা কি তাদের হাতে রান্না খেয়ে কখনো বলেছেন, বাহ, অসাধারণ? আমার নিজের ধারণা, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রান্না জানেন না, রাধার মতো সুযোগই পাননি। রাজনীতি করে করে আর বক্তৃতা দিতে দিতেই তার জীবন কেটে গেছে। টিভিতে তাকে মাঝে মধ্যে দেখি, যাই বলেন বিকট চিৎকার দিয়ে বলেন, মনে হয় পল্টন ময়দানে ভাষণ দিচ্ছেন, মাইক কাজ করছে না বলে চেঁচিয়ে বলতে হচ্ছে। উনি চিৎকার করতে থাকুন, আমি রান্নাবান্নায় ফিরে আসি। প্রথমে কুইজ। স্বাদ কত রকমের? তিক্ত, লবণ, মিষ্টি, ঝাল, টক, পঞ্চ ইন্দ্রিয়ের মতো পঞ্চস্বাদ। সবাই কুইজে ফেল করেছেন। স্বাদ 6 রকমের। ষষ্ঠ স্বাদের নাম উমামি। সব খাবারেই কিছু উমামি স্বাদ থাকে। মাংসে আছে, টমেটোতে আছে, সয়া সসে আছে প্রচুর পরিমাণে। উমামি স্বাদটা আসে এক ধরনের লবণ থেকে। লবণের নাম মনোসোডিয়াম গ্লুটামেট। প্রকৃতি মানুষের মুখে 5 রকমের স্বাদ কেন দিয়েছেন? দিয়েছেন আমাদের সতর্ক করার জন্য। পৃথিবীর যাবতীয় বিষাক্ত জিনিসের স্বাদ তিতা, আমরা যেন তিতা না খাই। নষ্ট হয়ে যাওয়া খাবারের স্বাদ হবে টক। আমাদের নষ্ট খাবার বিষয়ে সতর্ক করার জন্য টক স্বাদ বোঝার টেস্ট বাড জিভে দেয়া আছে। এখন আমরা বুঝে শুনে খেতে শিখেছি। আদি মানুষের সেই বোধ ছিল না, তাদেরকে নির্ভর করতে হতো জিভের উপর। পশ্চিমী রান্নাবান্নার পুরোটাই পুরুষদের দখলে। বাংলাদেশে ঘটনা সেরকম না। তার প্রধান কারণ, আমাদের কালচারে পুরুষদের রান্নাঘরে ঢোকাকে মেয়েলি স্বভাব বলে মনে করা হয়। স্বামীদের রান্নাঘরে ঢুকতে দেখলে বিরক্ত হন না এমন স্ত্রী পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। বাংলাদেশে বাবুর্চি শব্দটাও বুদ্ধিজীবীর মতো তুচ্ছার্থে ব্যবহার করা হয়। বিখ্যাত শেফ টমি মিয়াকে বাবুর্চি টমি মিয়া বললে তিনি নিশ্চয়ই রাগ করবেন। আমার ধারণা, সব পুরুষের মধ্যেই সুপ্ত অবস্থায় রান্নার শখ আছে। আমার নিজের তো আছেই। শখ মেটাই রান্নার বই পড়ে। আমার ব্যক্তিগত লাইব্রেরির একটা বড় অংশে আছে রান্নার বই। আমার গল্প উপন্যাসের চরিত্ররাও ভালো রান্না পছন্দ করে। হিমু তো করেই। সে মাজেদা খালার বাড়িতে যায় ভালো ভালো খাবারের লোভে। মিসির আলীর মতো নিরাসক্ত লোক খাবার খেয়ে তৃপ্তির বিরাট বর্ণনা দেন। আমার বইয়ে অনেক রেসিপিও দেয়া থাকে। অনেকে আবার সেই রেসিপি দিয়ে রাত্রে গিয়ে ধরা খান। যাই হোক, একটি অতি সহজ রেসিপি দিচ্ছি। আমি এর নাম দিলাম ডিজিটাল জাউ ভাত। আতপ চাল লাগবে, পাট পাতা লাগবে, পেঁয়াজ লবণ নিশ্চয়ই ঘরে আছে। পরিমাণ মেপে দিতে পারছি না। হাঁড়িতে আতপ চাল সিদ্ধ করুন, সঙ্গে সামান্য পেঁয়াজ এবং লবণ। চাল সেদ্ধ হয়ে জাউ জাউ হয়ে যাবার পর কিছু পাট পাতা, তেতোটা দিয়ে দিন ঘোটা। তৈরি হয়ে গেল ডিজিটাল জাউ। গরম গরম পরিবেশন করুন। চেহারা দেখে কেউ খেতে চাইবে না, তবে রাঁধুনির প্রতি মমতা বশত কিংবা ভদ্রতা বশত যদি কেউ 1 চামচ মুখে দেয়, সে দ্বিতীয়বারও নেবে। এই রেসিপি আমি পেয়েছি নিউ ইয়র্ক প্রবাসী এক মহিলা কবির কাছে। তার নাম নার্গিস আলমগীর। অতি সাদামাটা রেসিপি দেখে যারা নাসিকা ক্রুঞ্চন করছেন, তাদের জন্য মিশরের ফারাওদের খাবারের একটি রেসিপি। সম্রাটদের খানা বলে কথা। চাল, ঘি, ভেড়ার মাংস হাঁড়িতে নিন। হাঁড়ির ঢাকনা আটা দিয়ে আটকে দিন। অল্প আঁচে 7-8 ঘন্টা রাখুন। রেসিপিতে মশলাপাতির উল্লেখ নেই বলে দিতে পারছি না। মশলা এবং লবণ দিতে ভুলবেন না। সূত্র, বিরিয়ানির নেপথ্য কাহিনী, শাহরিয়ার ইকবাল। রান্নার উপর কোনো বই না লিখলেও একটা রান্নার বইয়ের ভূমিকা আমার লেখা। বইটি হলো অবসর প্রকাশনের ইলিশ রান্না। পাঠকদের জন্য ইলিশ রান্না বইটির ভূমিকাটি দিয়ে দিলাম। ভূমিকা: আমি তখন আমেরিকার ফার্গো শহরে থাকি। জানুয়ারি মাস, হাড় কাঁপানো শীত। থার্মোমিটার পারদ নেমে গেছে 0-20 ডিগ্রি নিচে। সকাল থেকেই তুষারপাত হচ্ছে। দৃশ্য খুবই সুন্দর, তবে বাইরে বের হয়ে দেখার দৃশ্য না, ঘরে বসে জানালা দিয়ে দেখার দৃশ্য। এমন দুর্যোগের দিনেও বিকেল থেকে আমার বাসায় অতিথিরা আসতে শুরু করলো। নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি এবং মোরহেড স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্র। কারণ আজ আমার বাসায় ইলিশ মাছ রান্না হচ্ছে। ইলিশ মাছ এসেছে বাংলাদেশ থেকে, সিল করা টিনে ইলিশ। যতদূর মনে পড়ে,
সায়েন্স ল্যাবরেটরির পাইলট প্রকল্পের জিনিস, যে প্রকল্পটি শেষ পর্যন্ত কাজ করেনি। কৌটা খুলে দেখা গেল হলুদ রঙের আলু ভর্তা জাতীয় পদার্থ। সেই জিনিস তেলে ভাজা হলো, সবাই চায়ের চামচে 6 চামচ করে খেল। সবার মুখ আনন্দে উদ্ভাসিত, যেন অমৃত চাখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর রাতভর শুধুই ইলিশের গল্প। পদ্মার ইলিশের স্বাদ বেশি না যমুনার ইলিশের? সুরমা নদীতে যে ইলিশ ধরা পড়ে তার স্বাদ গভীর সমুদ্রের ইলিশের মতো। তার কি কারণ? এই নিয়ে গবেষণামূলক আলোচনা। একজন আবার শোনালেন হার্ডিন্স ব্রিজে স্প্যানে ধাক্কা খাওয়া ইলিশের গল্প। স্প্যানে ধাক্কা খেয়ে ইলিশ মাছের নাক থেতো হয়ে যায়। সেসব নাক ভাঙা ইলিশই আসল পদ্মার ইলিশ। এরপর শুরু হলো ইলিশ রান্নার গল্প। দেখা গেল সবাই ইলিশ রান্নার কোনো না কোনো পদ্ধতি জানে। ভাপে ইলিশ, চটকানো ইলিশ, শুধু লবণ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ ইলিশ। গভীর রাত পর্যন্ত গল্প চলতেই থাকলো। 25 বছর আগের আমেরিকার এক দুর্যোগের রাতের সঙ্গে এখনকার অবস্থা মেলানো যাবে না। এখন আমি ঢাকা শহরে বাস করি। ইলিশ মাছ কোনো ব্যাপার না, প্রায় রোজই রান্না হয়, নতুন নতুন পদও হয়। এই তো সেদিন ইংল্যান্ডের বিখ্যাত শেফ টমি মিয়া নিজে রান্না করে ইলিশ মাছের একটা পদ খাওয়ালেন। স্মোকবিহীন স্মোক ঠিলসা, সাহেবদের পছন্দের খাবার। স্মোক ঠিলসা খেতে খেতে শুনলাম অবসর প্রকাশনা সংস্থার আলমগীর রহমান শতাধিক পদের ইলিশ রান্নার একটি বই কম্পোজ করে রেখেছেন। কাউকে দিয়ে ভূমিকা লেখানো যাচ্ছে না বলে বইটি প্রকাশ করা যাচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে বললাম, ভূমিকা আমি লিখে দেব। সাধারণত দেখা যায় লেখকদের লেখার ক্ষমতা পুরোপুরি শেষ হবার পর তারা ভূমিকা এবং সমালোচনা জাতীয় রচনা লেখা শুরু করেন। যে আগ্রহে ভূমিকা লিখতে রাজি হয়েছি তাতে মনে হয় আমার ঘন্টা বেজে গেছে। আচ্ছা, বাজুক ঘন্টা, আমি ভূমিকাতেই থাকি। গুরু গম্ভীর ভূমিকা লেখার বিশেষ কায়দা আছে। প্রথমেই নামের উৎপত্তিতে যেতে হয়। ইলিশ নামটা কিভাবে এলো, কেন এলো, এই প্রজাতির মাছ পৃথিবীর কোন কোন অঞ্চলে পাওয়া যায়, যেসব মাছ সমুদ্রে থাকে এবং ডিম পাড়ার জন্য মিঠা পানিতে আসে তাদের শ্রেণীবিন্যাস, সেই বিন্যাসে ইলিশের স্থান কোথায় সেই বিষয়ে আলোচনা। তারপর আসবে ইলিশের ইতিহাস। বাংলা আদিম সাহিত্যে ইলিশের উল্লেখ কেন নেই সেই বিষয়ে গবেষণামূলক সুচিন্তিত মতামত। মোগল রসুইখানায় ইলিশের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা ইত্যাদি। আমি এসবের কিছুই জানি না। আমি শুধু জানি বাংলা বর্ণমালা শিশু শিক্ষা বইয়ে অতে অজগর, আতে আম, ইতে ইলিশ। এই তথ্যই কি ইলিশ বিষয়ক রান্নার একটি বইয়ের ভূমিকার জন্য যথেষ্ট নয়? প্রীতি উপহার। বাসায় হঠাৎ এক পালকি উপস্থিত। সুন্দর করে সাজানো কাগজের রঙিন পালকি। পালকির দরজা খুলে দাওয়াতের চিঠি উদ্ধার করলাম। অমুক আপার গায়ে হলুদ, আপনি সবাইকে নিয়ে আসবেন, ইত্যাদি। সবকিছু বদলে দেবার জন্য চারদিকে ভালো হইচই শুরু হয়েছে। অধ্যাপক আনিসুজ্জামানকেও দেখলাম নিজেকে বদলানোর জন্য কাগজপত্রে দস্তখত করছেন। লোকমুখে শুনেছি তার বাসার কাজের ছেলেকে তিনি এখন দুবেলা পড়ান। কাজের ছেলে চাকরি ছেড়ে পালিয়ে যাবার ধান্দায় আছে। তাকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। গ্র্যাজুয়েট হয়ে বের হবে, তার আগে না। দেশ অবশ্যই নিজের নিয়মেই বদলাচ্ছে। পালকির ভেতরে নিমন্ত্রণ পত্র তার প্রমাণ। নিমন্ত্রণের ধরন পাল্টাচ্ছে, বিয়ের আচার অনুষ্ঠান পাল্টাচ্ছে। আমার ছোট ভাই আহসান হাবিবের কাছে শুনলাম সে মাথায় টুপি পরে কোন এক কুলখানিতে গিয়েছিল। সেখানে মিলাদের পরিবর্তে হঠাৎ করে মৃত ব্যক্তির প্রিয় গানের আসর বসল। আহসান হাবিব চট করে টুপি পাঞ্জাবির পকেটে লুকিয়ে ফেলল এবং গানের তালে তালে মাথা দোলাতে লাগলো। আহসান হাবিব যেহেতু উন্মাদ নামক পত্রিকা চালায়, তার সব কথা বিশ্বাসযোগ্য না। বিয়ের আচার অনুষ্ঠান কিভাবে বদলাচ্ছে সেই নিয়ে কিছুক্ষণ গল্প করি। আমার শৈশবে বিয়ে অনুষ্ঠানের প্রধান অনুষঙ্গ ছিল প্রীতি উপহার নামক এক যন্ত্রণা। কেন যন্ত্রণা বলছি তা ব্যাখ্যা করব, তবে তার আগে প্রীতি উপহার বিষয়ে বলি। বর কনেকে আশীর্বাদ এবং বরণ সূচক ছড়ার সংকলনে প্রীতি উপহার। সস্তা কোনো প্রেস থেকে এই জিনিস ছাপা হয়ে আসতো। শুরুতে ছবি মেহেদি পরা একটা হাত পুরুষের গরিলা টাইপ রোমশ হাতকে হ্যান্ডশেক করছে, কিংবা একটা কিশোরী পরী ফুলের মালা হাতে আকাশে উঠছে। প্রীতি উপহারের শুরুটা হয় এইভাবে: দোয়া মাগি তোমার হাতে ওগো দয়াময়, দুইটি প্রাণের মিলন যেন পরম সুখের হয়। এখন বলি কেন প্রীতি উপহারকে আমি যন্ত্রণা বলছি। আমার বাবা তার সমস্ত আত্মীয় স্বজনের বিয়েতে প্রীতি উপহার দিয়ে অবশ্য কর্তব্য মনে করতেন। রাত জেগে নিজেই লিখতেন। বিয়ের আসরে এই কাব্য আমাকে পাঠ করে শোনাতে হতো। পাঠ শেষে জনে জনে তা বিলি করা হতো। তারপর আমাকে প্রীতি উপহার নিয়ে পাঠানো হতো মেয়ে মহলে। কনেকে ঘিরে থাকতো তার বান্ধবীরা। তারা তখন আমাকে নিয়ে নানান রঙ্গরসিকতা করত। আমি যথেষ্ট আবেগ দিয়ে প্রীতি উপহার পড়ছি।
এর মধ্যে কেউ একজন বলে বসলো, এই বান্দর চুপ কর। মেয়েরা সবাই হেসে এ ওর গায়ে গড়িয়ে পড়ত। আমি চোখ মুছতে মুছতে বিয়ের আসরে ফিরতাম। এখনকার পাঠকরা কেউ যেন ভুলেও মনে না করেন প্রীতি উপহার কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। আমাদের এক আত্মীয়ার বিয়ে ভেঙে গিয়েছিল, কারণ বরপক্ষ প্রীতি উপহার আনেনি। আরেকবার বরপক্ষের সঙ্গে কনেপক্ষের হাতাহাতি শুরু হলো, কারণ প্রীতি উপহারে কনের বাবার নাম সালামের জায়গায় ছাপার ভুলে লেখা হয়েছে সালাম। কনেপক্ষের ধারণা ইচ্ছাকৃতভাবে কনের বাবাকে শালা ডাকা হয়েছে। কবি শামসুর রহমানের বিয়েতে প্রীতি উপহার ছাপা হয়েছিল এবং দেশের কবিরা সবাই সেখানে লিখেছেন। এই তথ্য কি জানা আছে? যে সংকলনটি বের হয় তার নাম কবি শামসুর রহমানই দেন। নাম জীবনের আশ্চর্য ফাল্গুন। সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন তার প্রেসে ছেপে দেন। সূত্র বাংলাদেশের বিবাহ সাহিত্য, আব্দুল গফফার চৌধুরী। প্রাচীনকালে বিয়ে কিভাবে হতো তা বললে পরিষ্কার বোঝা যাবে আমরা কতটা বদলেছি। বৈদিক যুগে কোন তরুণীর বিয়ে একজনের সঙ্গে হতো না, তার সমস্ত ভাইদের সঙ্গে হতো। ঋগ্বেদে এবং অথর্ববেদে এমন কিছু শ্লোক আছে যা থেকে বোঝা যায় বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে যৌন মিলনের অধিকার কনিষ্ঠ ভাইদেরও থাকত। এই দুই গ্রন্থেই স্বামীর ছোট ভাইকে বলা হয়েছে দেব্রী, অর্থাৎ দেবর, দ্বিতীয় বর। বেদের জ্ঞাতিত্ববাচক কয়েকটি শব্দ থেকে পরিষ্কার বোঝা যায় স্ত্রীলোকের অনেক স্বামী থাকত। এর কারণও কিন্তু আছে। আর্যরা যখন এই দেশে ঢুকল তখন তাদের সঙ্গে মেয়ের সংখ্যা ছিল খুবই কম। আর্যরা দেশি কৃষ্ণরমণীদের প্রচন্ড ঘৃণার চোখে দেখত। কাজেই তাদের সঙ্গে করে আনা মেয়েদের ভাগাভাগি করে গ্রহণ করা ছাড়া দ্বিতীয় বিকল্প ছিল না। সূত্র ভারতের বিবাহের ইতিহাস, অতুল সুর। রাহুল সাংকৃত্যায়নের বইয়ে পড়েছি তিব্বতে সব ভাইরা মিলে একজন তরুণীকে স্ত্রীরূপে গ্রহণ করত। তিব্বতের মেয়ের সংখ্যা কম নয়, তারপরেও এই অদ্ভুত নিয়মের কারণ হল তিব্বতে জমির খুব অভাব। সব ভাই যদি আলাদা হয়ে সংসার শুরু করে তাহলে জমি ভাগাভাগি হয়ে কিছুই থাকবে না। তিব্বতে যেসব মেয়ের বিয়ে হবে না তাদের গতি কি হবে? তারা মন্দিরের সেবাদাসী হবে, অর্থাৎ বেশ্যাবৃত্তি করবে। একবার মন্দিরের দেবতার সঙ্গে বিয়ে হয়ে গেলে অন্য পুরুষদের সঙ্গে আনন্দ করতে বাধা নেই। কি ভয়ঙ্কর! ডিএফপি থেকে প্রকাশিত সচিত্র বাংলাদেশ পত্রিকার নভেম্বর সংখ্যায় বিয়ের রীতিনীতি এবং ইতিহাস নিয়ে অনেকগুলো লেখা ছাপা হয়েছে। আমি পড়ে খুবই আনন্দ পেয়েছি। কৌতূহলী পাঠক সংখ্যাটি সংগ্রহ করে পড়লে আনন্দ পাবেন। সেখান থেকে উকিলবাব বিষয়ে লেখাটি তুলে দিচ্ছি। ইসলামী শরীয়ত, উকিলবাব প্রসঙ্গ। আমাদের দেশে মুসলিম রীতির বিয়েতে উকিলবাব পদবীধারী একজন ব্যক্তিত্বের উপস্থিতি দেখতে পাওয়া যায়, যারা বিয়েতে মেয়ের কাছ থেকে অনুমতি আনে এবং বিয়ের মজলিসে এসে মেয়ের সম্মতির কথা জানায়। এই উকিলবাবকে এতই গুরুত্ব দেওয়া হয় যে এটা না হলে বিবাহ হবে না বলেই মনে করা হয়, এবং পরবর্তীতে এই উকিল বাবাকে মেয়েরা নিজের বাবার মতোই শ্রদ্ধা করে। তার নাম বিয়ের রেজিস্ট্রেশন ফর্মেও তোলা হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই উকিলবাব ব্যক্তিত্বটি এমন একজন ব্যক্তি হয়ে থাকেন যার সাথে পিতৃতুল্য সম্পর্ক হওয়া সম্ভব নয়, বা মেয়ের সাথে তার দেখা সাক্ষাৎ জায়েজ নয়। পিতৃতুল্য শ্রদ্ধা জানাতে গিয়ে মেয়েরা পদবী বিষয়টিকে বিবেচনায় রাখা প্রয়োজন মনে করে না। এতে করে উভয় গুণাগার হয়ে থাকেন। মুসলিম রীতির বিয়েতে উকিলবাব পদবীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে প্রচলিত হলেও বিষয়টি শরীয়ত বিরোধী একটি প্রথা, কারণ শরীয়তে উকিলবাপের কোনো ধারণা নেই। ইসলাম ধর্ম মতে প্রতিটি মেয়ের জন্য পর্দা করা ফরজ হওয়ায় উকিলবাপ সম্পর্কটি হারাম বলে বিবেচিত হয়। মেয়ের কাছ থেকে অনুমতি নেয়ার জন্য তৃতীয় পক্ষ উকিলবাপের চেয়ে তার বাবা অথবা ভাইয়ের এ দায়িত্ব পালন করাই শ্রেয়। উপরিউক্ত ফতোয়া সংগ্রহ করা হয়েছে মুফতি মানসুরুল হক, ইসলামী বিবাহ, রহমানিয়া পাবলিকেশনস, ঢাকা 2005, পৃষ্ঠা 18-19 থেকে। আমি অনেক মেয়ের উকিলবাপ হয়েছি, এখন ঠিক করেছি আর না। উকিল দাদু হবার বিধান থাকলে অবশ্য সেকেন্ড থট দেব। একটি সংশোধনী। বিয়ের গান হিসেবে লীলাবালি লীলাবালি গানটি প্রায় গীত হয়। আমাদের ছবি দুই দুয়ারিতেও গানটি ব্যবহার করা হয়েছে। গানটি গাওয়া হয়, লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ কি দিয়া সাজাইমু তোরে। গানের কথায় ভুল আছে। বড় যুবতী হবে না, হবে বর অজুবাতি। এর অর্থ বর আসছে। আমার ভুলের কারণে এখন অন্যরাও ভুল করছেন। শেষে দেখা যাবে ভুলটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে। আদি ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আড্ডা। চলন্তিকা ডিকশনারিতে আড্ডার অর্থ দেওয়া হয়েছে কুলোকের মিলন স্থান। আমার দক্ষিণ হাওয়ার বাসায় প্রায়ই আড্ডা বসে, অর্থাৎ কিছু কুলোক একত্রিত হন।
আড্ডার প্রধান ব্যক্তিকে বলে আড্ডাধারী। আমি সেই জন। বাকিদের পরিচয় দিচ্ছি। শাওন, তার বাড়িতে আড্ডা বসছে, সে যাবে কোথায়? আলমগীর রহমান, অবসর এবং প্রতীক প্রকাশনীর মালিক, আমার নিচতলায় থাকেন। আর্কিটেক্ট করিম, তিনি আগে দক্ষিণ হাওয়াতেই থাকতেন, এখন বিতাড়িত। মাঝারুল ইসলাম, অন্যদিন পত্রিকার সম্পাদক, প্রকাশক, অন্য প্রকাশ এবং অন্য মেলার স্বত্বাধিকারী, আমার পাশের ফ্ল্যাটেই থাকেন। কমল বাবু, নাম কমল বাবু হলেও ইনি মুসলমান। মাঝারুল ইসলামের পার্টনার, শখের অভিনেতা। যে কটি নাটকে উপস্থিত তার প্রতিটি ডায়লগ মুখস্থ। কবিতা আবৃত্তির মতো তিনি ডায়লগ বলে আনন্দ পান। এরা আড্ডার স্থায়ী পাখি, সবসময় থাকেন। বেশ কিছু অতিথি পাখিও আছেন। এরা হঠাৎ হঠাৎ আসেন, যেমন চ্যালেঞ্জার, মাসুদা খন্দ। কিছু আছেন নিমন্ত্রিত পাখি, নিমন্ত্রণ করলে এরা আসেন। অনিমন্ত্রিতভাবে কখনই উপস্থিত হন না, যেমন অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শফি আহমেদ, আর্কিটেক্ট রবিউল হুসাইন। প্রয়োজনের পাখিও আছে, তাদের উপস্থিত দেখলেই বোঝা যায় কোনো কিছুর প্রয়োজন হয়েছে, যেমন অভিনেতা আসাদুজ্জামান নূর। আমাদের এই আড্ডার একটি নামও আছে, ওল্ড ফুলস ক্লাব, বৃদ্ধ বোকা সংঘ। ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের আড্ডার নাম বুধ সন্ধ্যা। তারা প্রতি বুধবার বসেন। প্রধানত সাহিত্য নিয়ে কথাবার্তা হয়, রচনা পাঠ করা হয়। আমাদের এখানে রচনা পাঠ করা হয় আমার একার রচনা। বৃদ্ধ বোকা সংঘে আমি ছাড়া লেখক কেউ নেই। তবে অত্যন্ত সুখের বিষয়, সাহিত্য নিয়ে কোনো আলোচনা হয় না। পরাবাস্তবতা, জাদু বাস্তবতা কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়ের সমগ্র রচনায় কোনো কৃষক চরিত্র কেন নেই, এ নিয়ে কোনো আলোচনায় কেউ যায় না। তাহলে আমরা কি করি? শুরুর কিছুক্ষণ আমরা ঝিম ধরে থাকি। যাদের মোবাইল আছে তারা মোবাইল টিপাটিপি করে। আলমগীর রহমান ঘন ঘন হাই তোলেন এবং বলেন, শরীর ভালো লাগছে না, আজ যাই। মুখে বলেন, কিন্তু ওঠেন না। কেউ তাকে থাকার জন্য সাধাসাধিও করে না। বাকি সদস্যরাও আলোচনা শুরুর বিষয় পান না, তারা উসফুস করেন। তখন আড্ডাধারী হিসেবে আমার দায়িত্ব এসে পড়ে আসর জমানোর। আমি নৌকার পাল তুলে দেই। আমি জানি পাল তুললেই নৌকা চলা শুরু করবে। রাজনীতির কোনো প্রসঙ্গ তুলি, সবাই লুফে নেয়, তুমুল আলোচনা শুরু হয়ে যায়। বাঙালিরা হলো নাচুনি বুড়ি, আর রাজনীতি ঢোলের বাদ্য। উদাহরণ দেই, আমি বললাম, আওয়ামী লীগের ডিজিটাল মন্ত্রিসভায় কিছু মন্ত্রী থাকা উচিত যাদের কোনো দপ্তর থাকবে না, তাদের একটাই কাজ, তারা বিভিন্ন টিভি চ্যানেলে শুধু টক শো করবেন। করিম বলল, তাদের গাড়িতে কি ফ্ল্যাগ থাকবে? আলমগীর বলল, অবশ্যই থাকবে, ডাবল ফ্ল্যাগ থাকবে। একটা আমাদের জাতীয় পতাকা, আর একটা যে টিভি স্টেশনে টক শোতে অংশ নিতে যাচ্ছেন তাদের মনোগ্রাম খচিত পতাকা। কমল বলল, আর কিছু মন্ত্রী থাকবেন যারা শুধু সংবাদ সম্মেলন করবেন, আর কিছু না, তাদের টাইটেল চিৎকারক মন্ত্রী। আলোচনা জমে ওঠে। এক পর্যায়ে শাওন হতাশ এবং দুঃখিত গলায় বলে, তোমাদের এই রাজনৈতিক আলাপটা কি বন্ধ করবে? এই আলোচনার কোনো ফলাফল কি আছে? সমস্যা হচ্ছে, আড্ডার কোনো আলোচনারই কোনো ফলাফল নেই। শুধু আড্ডা কেন, গোটা বাংলাদেশেরই আলোচনা, গোল টেবিল বৈঠক, চারকোনা টেবিল বৈঠক, চলমান গাড়ি বৈঠক, সবই ফলাফল শূন্য। আমরা সবাই শূন্য আমাদের এই শূন্য রাজত্বে। আড্ডার মাঝে মাঝে গানের আসর বসে। শাওনের মুড ভালো থাকলে একের পর এক গান করতে থাকে। আবার অতিথি পাখি সাব ইন্সপেক্টর টুটুল, এসআই টুটুল যখন আসে তখনও গান হয়। তবে সে এই আড্ডায় কখনো হুমায়ুন আহমেদের লেখা গান ছাড়া অন্য কোনো গান করে না। আবার শুনেছি সে যখন অন্য কোনো আড্ডায় যায় তখন হুমায়ুন আহমেদকে ভাসুরের মতো দেখে। তার গান তো দূরে থাকুক, নামও উচ্চারণ করে না। হুমায়ুন আহমেদ বিষয়ক পরচর্চায় নাকি সে অনিচ্ছায় অংশগ্রহণ করে। টুটুল শুধু যে গান চমৎকার করে তা না, আড্ডাবাজ হিসেবেও সে অসাধারণ। তার মতো সুন্দর গল্প আর একজনই শুধু করতে পারে, তার নাম জাহিদ হাসান। আমাদের আড্ডায় সে অতিথি পাখি ক্যাটাগরিতে পড়ে। আরেকজন অতিথি পাখির নাম জুয়েল আইচ। আগে যখন ধানমন্ডিতে থাকতেন তখন প্রায়ই আসতেন। এখন প্রায় ভিসা নেবার দূরত্বে চলে গেছেন বলে তার ক্যাটাগরি অতিথি পাখি থেকে বদলে হয়ে গেছে নাই পাখি। তিনিও সুন্দর করে কথা বলেন এবং কথা বলতে পছন্দ করেন। তবে ইদানিং কথা বলায় তার কিছু সমস্যা যাচ্ছে বলে আড্ডায় ঠিক মতো অংশ নিতে পারছেন না। জুয়েল আইচ আড্ডায় উপস্থিত হওয়া মানে ম্যাজিক, এই কথাটা আমাদের ওল্ড ফুলস ক্লাবের জন্য সত্যি না। আমাদের কয়েকটি নিয়ম আছে। আড্ডায় কোনো ম্যাজিশিয়ান এলে তাকে ম্যাজিক দেখাতে বলা যাবে না। কোনো ডাক্তার এলে রোগের বর্ণনা নিয়ে তার কাছে যাওয়া যাবে না।
কোনো গায়ক এলেই বলা যাবে না, ভাই শুরু করুন তো। তবে কেউ নিজে থেকে কিছু করতে চাইলে কোনো বাধা নেই। জুয়েল আইচ আমাদের আড্ডায় নিজ থেকে কিছু অসাধারণ ম্যাজিক দেখিয়েছেন। তাসের একটা ক্লোজ আপ ম্যাজিক মানুষকে কিছুক্ষণের জন্য হলেও প্রতিবন্ধী অবস্থায় নিয়ে যায়। আমাদের আড্ডার আরেকটি ক্যাটাগরি হচ্ছে ফরেন পাখি, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার বা আগরতলার কবি রাতুল দেব বর্মন। তখন তাদের সম্মানে ঢাকা ক্লাব থেকে তরল খাবার আসে। বিদেশি পাখিরা তাদের কোমল শারীরবৃত্তীয় কারণে কঠিন খাবার সহ্য করতে পারেন না। আমরা তখন মোটামুটি সচেতন আলোচনা করি, বেশিরভাগ সাহিত্য বিষয়ক, যেমন নি কেন শব্দের সঙ্গে ব্যবহার না করে আলাদা ব্যবহার করা হচ্ছে, নি তো নার মতো আলাদা শব্দ না। একজন বলেন, নি এসেছে নাই থেকে, খাই নাই থেকে খাইনি, কাজেই আলাদা হবে। আরেকজন বলেন, যেহেতু উচ্চারণ একসঙ্গে করা হয় কাজে একসঙ্গেই হবে, আলাদা কখনোই হবে না। কি কয় রস্যইকার এবং কয় দীর্ঘইকার দুইটা কি নিয়ে কথা উঠে। দীর্ঘইকার আমরা যখন উঠিয়েই দিচ্ছি তখন শুধু ক বেচারের উপরেই হামলা কেন? আলোচনা কঠিন থেকে আরো কঠিনে চলে যায়। সৌন্দর্যের ব্যাখ্যা কি, এই জাতীয় জটিলতা নিয়ে দার্শনিক কথাবার্তা। একসময় নৌকার হাল ফেরাবার জন্য আমি বেমক্কা কিছু কথা বলি, যেমন, আচ্ছা সুনীলদা, চর্যাপদে মোরলা মাছের উল্লেখ আছে কিন্তু ইলিশ মাছের উল্লেখ নেই কেন বলুন তো? বিদেশি পাখিদের উপস্থিতিতে আড্ডা শেষ হয় গানে। এই উপলক্ষে হায়ার করে, অর্থাৎ পেটে ভাতে কিছু গায়কও আনা হয়, যেমন সেলিম চৌধুরী। বিদেশি পাখিদের আড্ডায় আনার সবচেয়ে বড় সমস্যা তাদের সঙ্গে থাকে ফেউ পাখি, আরো খারাপভাবে বললে সাহিত্যের মাছি। এসব মাছির কাছে পশ্চিমবঙ্গের লেখক মানে পাকা কাঁঠাল। তারা কাঁঠাল ঘিরে ভনভন করে উড়বেই। সবচেয়ে মুশকিল হয় যখন পশ্চিমা দেশের সাহেবরা এসে উপস্থিত হন। একজনের গল্প বলি। তিনি এসেছেন রাশিয়া থেকে। তিনি বাংলাদেশের রাশিয়ান এম্বাসিতে কাজ করেন। এসেছেন সাহিত্য নিয়ে আলাপ করতে। আমি হতাশ হয়ে আড্ডার বন্ধুদের দিকে তাকিয়ে বললাম, মহা যন্ত্রণায় পড়লাম। এই রাশিয়া ভস্কির সঙ্গে সাহিত্য নিয়ে কি ঘটর ঘটর করব? রাশিয়ান হাসি মুখে পরিষ্কার এবং শুদ্ধ বাংলায় বলল, আমি বাংলা ভাষা ও সাহিত্য ভালো মতো অধ্যয়ন করেছি। আপনি ইচ্ছে করলে আমার সঙ্গে সাহিত্য নিয়ে ঘটর ঘটর করতে পারেন। এই রাশিয়ান নাম পাভেল আমার একটি উপন্যাস সবাই গেছে বনে রুশ ভাষায় অনুবাদ করেছেন। আড্ডাতে আরেক ধরনের উপস্থিতির কথা বলতে ভুলে গেছি। তারা আসেন তাদের বানানো ছবি বা টেলিফিল্ম দেখাতে, কিংবা ছবির জন্য যে গান রেকর্ড করেছেন তা শোনাতে। এদের উপস্থিতিতে নিয়মিত আড্ডা বাতিল হয়ে যায়। আড্ডাবাজরা জ্ঞানের মতো মুখ করে বসে ছবি দেখেন, টেলিফিল্ম দেখেন, ছবির গান শোনেন আর গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। প্রয়াত লেখক প্রণব ভট্ট আড্ডায় যোগ দেবার আগে সবসময় খোঁজ নিতেন খাসির মাংসের কোনো ব্যবস্থা আছে কিনা। ব্যবস্থা থাকলে তিনি অবশ্যই আসবেন। দুর্ভাগ্য, এই খাসির হাতেই তার মৃত্যু হলো। আটারিতে চর্বি জমে হার্ট অ্যাটাক। এদেশের লেখকদের মধ্যে ইমদাদুল হক মিলন প্রায়ই আসতেন। এখন টক শোতে অতি ব্যস্ত বলে আসতে পারেন না। আড্ডায় তাকে সবাই অত্যন্ত পছন্দ করে, কারণ তিনি সবার সঙ্গে সব বিষয়ে একমত হন। আড্ডায় কেউ যদি বলে রবীন্দ্রনাথ কোনো লেখকই না, ইমদাদুল হক মিলন বলবেন, একটা খাঁটি কথা সাহস করে বলেছেন, ধন্যবাদ। মিলন এই লেখা পড়লে রাগ করবে। আরে বাবা, ঠাট্টা করলাম। তবে আনন্দের কথা, মিলন এই লেখা পড়বে না। সে সেলিব্রিটি টকশো নিয়ে ব্যস্ত। কাঠ পেন্সিল পড়ার সময় তার কোথায়? কাঠ পেন্সিল সেলিব্রিটি না, পার্কার ফাউন্টেন পেন হলে তবুও কথা ছিল। এখন আমাদের আড্ডার কিছু নিয়ম কানুন বলি। সবই অলিখিত নিয়ম, তবে কঠিনভাবে মান্য করা হয়। ক, কোনো খারাপ শব্দ ব্যবহার করা যাবে না। উপস্থিত মহিলারা যেন কোনো অবস্থাতেই আহত না হন। খ, পরচর্চা করা যাবে, তবে তা শুধু মজা করার জন্যই, এবং যার পরচর্চা করা হবে তাকে আড্ডায় উপস্থিত থাকতে হবে, তার অনুপস্থিতিতে না। গ, আড্ডায় মনোমালিন্য, কথা কাটাকাটি হতেই পারে। আড্ডা শেষ হওয়া মাত্র সব ভুলে যেতে হবে। আড্ডার ডেড বডি কেউ কাঁধে করে বাড়িতে নিয়ে যাবে না। দক্ষিণ হাওয়ার এই আড্ডার সবচেয়ে বিস্ময়কর দিক হল, আড্ডায় যাদের উপস্থিতির কথা বলা হয়েছে তারা কখনো কোনোদিন তাদের স্ত্রীদের নিয়ে আসেন না। মাঝার যেহেতু পাশের পাশে থাকে, তার স্ত্রী এসে মাঝে মধ্যে উঁকি দিয়ে স্বামীকে দেখে যায় এবং চোখের ইশারায় স্বামীকে উঠে যেতে বলে। মাঝার ভান করে সে চোখের ইশারা দেখতে পায়নি। একমাত্র ব্যতিক্রম ঔপন্যাসিক মইনুল হাসান সাবের। তিনি আমাদের আড্ডায় কম আসেন, তবে বেশিরভাগ সময় তার স্ত্রীকে নিয়ে আসেন। মহিলারা কেন ওল্ড ফুলস ক্লাব এড়িয়ে চলেন তা এখনো জানি না। মিসির আলী সাহেবকে কারণটা বের করতে বলেছি। তিনি চিন্তা ভাবনা করছেন, সিদ্ধান্তে পৌঁছলেই আমি জানাবো।
কিছুদিন আগে আমাদের আড্ডা সম্পর্কে আমি একটি ভয়ঙ্কর তথ্য আবিষ্কার করেছি। বন্ধুদের বলেছি, সবাই একমত হয়েছেন। এবার তথ্যটা আপনাদের জানাই। তেমন ঘনিষ্ঠতা নেই এমন কেউ যদি হঠাৎ এই আড্ডায় আসক্ত হন, তাহলে বোঝা যাবে তার দিন শেষ হয়েছে, ডাক এসেছে, তাকে চলে যেতে হবে। 4 জনের উদাহরণ আমার কাছে আছে। তাদের নাম বলতে মন সায় দিচ্ছে না। সর্বশেষ নামটা শুধু বলি, কেমিস্ট্রির দেলোয়ার ভাই। তিনি যাবেন ইউরোপ, রাত 1টায় ফ্লাইট। তারপরেও কিছুক্ষণ আড্ডায় থাকার জন্য তিনি টেলিফোন করেছিলেন। টেলিফোনে এটাই তার সঙ্গে আমার শেষ যোগাযোগ। ইউরোপ থেকে ফিরেই তিনি মারা গেছেন। এখন হঠাৎ আড্ডায় যোগ দিয়েছেন নতুন একজন, আমার শৈশব বন্ধু কঠিন মাওলানা সেহেরি। সন্ধ্যা মিলানোর পর তিনি ঘরে থাকতে পারেন না। যদি কোনো একদিন না আসেন, আমি ভয়ে ভয়ে তার বাসায় টেলিফোন করি। ভাবি টেলিফোন ধরেন। আমি বলি, ভাবি, সেহেরি কেমন আছেন? তার কোনো সমস্যা নেই তো? শরীর ঠিক আছে? ভাবি বলেন, বুড়া ভালো আছে, খাটে বসে বকর বকর করছে। আমি বলি, শুনে শান্তি পেলাম ভাবি। পৃথিবীতে বকর বকর অবিনশ্বর, আর সবই নশ্বর। সাইলেন্স ইজ গোল্ডেন কথাটা মিথ্যা। সাইলেন্স কখনোই গোল্ডেন না। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ কাঠ পেন্সিল। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কাঠ পেন্সিলের আগের বইটি অর্থাৎ বল পয়েন্ট আমাদের চ্যানেল অডিও বুক করা আছে, আপনারা সেটা শুনে দেখতে পারেন। গল্পকথন বাই কল্লোল নামে একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। সেখানেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।